নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা প্রতিদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি। আজ 31শে জুলাই 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি দ্য হিন্দু থেকে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটু প্রমোশন, পর্ণদীপস ওপিনিয়ন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আপনারা প্রত্যেকটা ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি রিলেটেড বুক রিভিউ পাবেন, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন বইটা আপনার পক্ষে সুইটেবল। লাস্ট আমি যে বুক রিভিউটা করেছি নর্মাল নিউজের লেখা ওয়ার্ড পাওয়ার মেড ইজি, এই বইটা, এই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এইতে দেখতে পাচ্ছেন ডব্লিউবিসিএস প্রিলিমিনারি লাস্ট টাইম রিভিশন ক্যাপসুল। এখানে আমি 500+ এক্সপেক্টেড অনলাইনার অ্যাড করেছি। তার সাথে গুগল থেকে বিভিন্ন রকমের ইমেজ, বিভিন্ন রকমের যে ম্যাপ সেগুলো ইনক্লুড করেছি। এছাড়াও এই যে পিডিএফ বা এই যে ক্যাপসুল স্টাডি মেটেরিয়াল, এখানে কিন্তু আমি ডব্লিউবিসিএস ম্যানুয়াল থেকে যে ইম্পর্টেন্ট ছকগুলো সেগুলো অ্যাড করে দিয়েছি এবং লক্ষ্মীকান্ত থেকে যে ইম্পর্টেন্ট ছকগুলো রয়েছে কয়েকটি 3 থেকে 4টি, সেগুলোও কিন্তু অ্যাড করে দিয়েছি। তো অবশ্যই গিয়ে কিনে নিন, মাত্র 75 টাকা দাম। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। একেবারে প্রথমে ডেসক্রিপশন বক্সে প্রথমে থাকবে, ওখানে গিয়ে কিনে নিন। যে রিসেন্টলি যে এনটিপিসি এক্সাম চলছে 7th ফেজে, সেখানেও কিন্তু 4 থেকে 5টা প্রতিটা সেটে কমন আসছে। তো আশা করা যায় কোশ্চেন যদি খুব গন্ডগোল না হয়, আপনার লাগ যদি খুব খারাপ না হয়, তাহলে কিন্তু এখান থেকে আপনারা প্রচুর নম্বর কমন পাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে যে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সাতপুরা টাইগার রিজার্ভ উইন ন্যাট ওয়েস্ট গ্রুপ আর্থ হিরোজ অ্যাওয়ার্ড। তো রিসেন্টলি সাতপুরা টাইগার রিজার্ভ, যেটা মধ্যপ্রদেশে রয়েছে, তো এই সাতপুরা টাইগার রিজার্ভ কিন্তু ন্যাট ওয়েস্ট গ্রুপ আর্থ হিরোজ অ্যাওয়ার্ড জিতে গেছে। তো আমরা টাইগার সম্পর্কে আলোচনা করব আজকে। তো এটা বলছে, দেখুন এই যে সাতপুরা টাইগার রিজার্ভ, এটা কিন্তু ডেকান বায়োজিওগ্রাফিক রিজিয়ন, মনে রাখবেন, এটাই জাস্ট মনে রাখার। আর সাতপুরা টাইগার রিজার্ভ কোথায় রয়েছে সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেশি। সাতপুরা মধ্যপ্রদেশে। নেক্সট আমরা যখন টাইগার নিয়ে আলোচনা করব আজকেই, তখন আর একটু ডিটেলস আমরা দেখব। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডে এগেনস্ট ট্রাফিকিং ইন পারসনস 30 জুলাই। তো 30শে জুলাই প্রতি বছর ওয়ার্ল্ড ডে এগেনস্ট ট্রাফিকিং ইন পারসনস, অর্থাৎ এখনও পর্যন্ত হিউম্যান ট্রাফিকিং কিন্তু একটা হিউজ ইস্যু আমাদের দেশের কান্ট্রির কাছে। আমাদের দেশের কাছে হিউম্যান ট্রাফিকিং, স্পেশালি মুম্বাই এর মতো জায়গায়, এছাড়াও বিভিন্ন জায়গায় সমগ্র ইন্ডিয়াতে কিন্তু হিউম্যান ট্রাফিকিং হয়েই থাকে। সেটা ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে, সেটা টিনেজার্স গার্লদের থেকে শুরু করে সমস্ত ব্যক্তির কিন্তু হিউম্যান ট্রাফিকিং হয়। এবং এটা কিন্তু একটা হিউজ মার্কেট, এবং এটা কিন্তু একটা হিউজ বিজনেস ক্রিয়েট করেছে, নিজেদের মধ্যে ব্ল্যাক বিজনেস তৈরি করেছে। তো এই যে দিন 30শে জুলাই, এই দিন এই যে ট্রাফিকিং ইন পারসনস, এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানানো হয়। সাধারণত সবচেয়ে বড় ইস্যু হচ্ছে ওম্যান ট্রাফিকিং। ওম্যান ট্রাফিকিং কিন্তু সবচেয়ে বড় একটা ইস্যু তৈরি করেছে ওয়ার্ল্ড ওয়াইড। তো এটা এই যে প্রবলেম, এটা থেকে বেরিয়ে আসার জন্য ওয়ার্ল্ড ডে এগেন্স্ট ট্রাফিকিং ইন পারসনস 30 জুলাই প্রতি বছর পালন করা হয়। এই যে দিনটা 30শে জুলাই, এই দিনটা ডেজিগনেটেড করা হয়, দেখুন, ইউএন জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ ইউএনজি এর দ্বারা 2013-তে। আর এটা প্রথম ইন্ট্রোডিউস করা হয় 2014-তে। এবছরের থিম ছিল, 2021-এর থিম ছিল ভিকটিমস ভয়েসেস লিড দ্য ওয়ে। ভিকটিমস ভয়েসেস লিড দ্য ওয়ে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স চলে যাব। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। প্রকাশ জাভড়েকর ইনগ্রেটস ইন্ডিয়ার লংগেস্ট হাই স্পিড ট্র্যাক। তো প্রকাশ জাভড়েকর তিনি কিন্তু ইনোগ্রেট করেছেন ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট স্পিড ট্র্যাক। তো এটা কোথায় রয়েছে? তার আগে দেখে নিন প্রকাশ জাভড়েকরকে। তিনি হচ্ছেন ফর্মার ইউনিয়ন মিনিস্টার প্রকাশ জাভড়েকর। আর এই যে হাই স্পিড ট্র্যাক, এটা কিন্তু ইন্দোরে পিথমপুরে তৈরি করা হচ্ছে। তো ইন্দোর নিয়ে গতকাল আমি একটি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করেছিলাম। কারেন্ট অ্যাফেয়ার্সটা কি, যে ইন্দোর কিন্তু ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া, এবং এই নামটাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই ইন্দোর নামটি যায়। ভারতের মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট সিটি হচ্ছে ইন্দোর, পরীক্ষার জন্য মনে রাখবেন। আর এখানে বলছে ইট ইজ স্প্রেড ওভার 1000 একর অ্যান্ড হ্যাজ বিন ডেভেলপড বাই ন্যাশনাল অটোমোটিভ টেস্ট ট্র্যাকস, অর্থাৎ ন্যাট্রাক্সের দ্বারা কিন্তু এই যে ট্র্যাকটা তৈরি করা হবে, ইন্ডিয়ার লংগেস্ট হাই স্পিড ট্র্যাক। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, এগুলো অনলাইনের, সাধারণত এটা অনলাইনের একটি কারেন্ট অ্যাফেয়ার্স, এটা অনলাইনার, আর থিমটা ইম্পর্টেন্ট। তো এইগুলো সাধারণত ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, এসএসসি, রেলওয়ে এই টাইপের এক্সামে কিন্তু সাধারণত দেখা যায়। তো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স চলে যাব। নেক্সট বলছে কর্ণাটক বিকমস ফার্স্ট স্টেট টু প্রোভাইড 1% রিজার্ভেশন ফর ট্রান্সজেন্ডার। তো ট্রান্সজেন্ডার পিপলদের জন্য কিন্তু কর্ণাটক, ভারতের মধ্যে প্রথম রাজ্য কর্ণাটক, সে রিজার্ভেশন
তৈরি করেছে এবং সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের এর আগে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হতো না বিভিন্ন রকম রাজ্য সরকারের পক্ষ থেকে। আমি আশা করব এবং আমি চাইবো যে পরবর্তীকালে যাতে অন্যান্য রাজ্য সরকার এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এই ব্যাপারটাকে কিন্তু আরও বেশি মান্যতা দেয় এবং এই রিলেটেড আরও বেশি স্কিম তারা চালু করুক এবং এই টাইপের যে কর্ণাটক যে উদ্যোগটা নিয়েছে খুবই ভালো একটি উদ্যোগ, যেটা অন্য রাজ্য সরকারদেরও কিন্তু নেওয়া উচিত। তো কর্ণাটক কিন্তু ভারতের মধ্যে প্রথম রাজ্য তৈরি হয়েছে যেটা 1% রিজার্ভেশন দিয়েছে ট্রান্সজেন্ডারদের জন্য পাবলিক এমপ্লয়মেন্টের জন্য। অর্থাৎ ধরুন আপনি কোনো সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, সেখানে 1% রিজার্ভেশন, 1000টা সিট থাকলে সেখানে তার মধ্যে 10টা সিট থাকবে এই যে ট্রান্সজেন্ডারদের জন্য রিজার্ভ। সেটা কর্ণাটক সিভিল সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু এটা করা হয়েছে। নেক্সট রয়েছে দেখুন, বৈদেহী দোংরে ফ্রম মিচিগান ক্রাউন্ড মিস ইন্ডিয়া ইউএসএ 2021। তো মিস ইন্ডিয়া ইউএসএ 2021 কে হয়েছেন এবার? বৈদেহী দোংরে 2021, তিনি মিচিগানে রয়েছেন। এটাও কিন্তু একটা ওয়ান লাইনার হিসেবে ইম্পর্টেন্ট, এসএসসি ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, স্পেশালি ডব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট এটা, এসএসসিতেও ইম্পর্টেন্ট, রেলওয়েতেও ইম্পর্টেন্ট। তো এই টাইপের ডব্লিউপিএসসি এই টাইপের এক্সামে কিন্তু এই সাধারণত এই অনলাইনের টাইপের কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়। আমরা একটু ডিটেলসে যাবো এরপর। সাম্বান্দার, এটা ডব্লিউবিসিএস মেইনস এবং ইউপিএসসি প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট। তো এটা একটা ড্যান্সিং চাইল্ড সেন্ট বা বলতে পারেন নৃত্যরত একটা সাধু সাম্বান্দার। এটা 12th সেঞ্চুরির এবং এটা চোলা ডাইনেস্টির। তো অস্ট্রেলিয়া রিসেন্টলি অস্ট্রেলিয়া কিন্তু ঘোষণা করেছে, ন্যাশনাল গ্যালারি অফ অস্ট্রেলিয়া ঘোষণা করেছে এশিয়ার মধ্যে যে তাদের সেন্টারগুলো রয়েছে সেখান থেকে 14টা আর্ট ফর্ম তারা কিন্তু ইন্ডিয়াকে দেবে এবং তার মধ্যে সাম্বান্দার ওয়াজ ওয়ান অফ দ্য নায়ানমার্স এবং এর মধ্যে সাম্বান্দার একটি গুরুত্বপূর্ণ নায়ানমার। আর এই যে সাম্বান্দার এটা 63 সেন্টের মধ্যে পড়ে সাউথ ইন্ডিয়ায় বিভিন্ন সেন্ট রয়েছে, তাদের মধ্যে 63 সেন্টের মধ্যে পড়ে 6th to 9th সেঞ্চুরির এই যে টাইম পিরিয়ডের মধ্যে। তো এটাই ছিল নিউজ। আর এই যে দেখুন 6th to 9th সেঞ্চুরি হু আর ইনস্ট্রুমেন্টাল ইন পপুলারাইজিং দ্য ওয়ার্শিপ অফ শিবা, অর্থাৎ শিবের পূজা করতো ওয়ার্শিপ বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টালের মাধ্যমে, অর্থাৎ গানের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে, ডিভোশনাল পোয়েট্রির মাধ্যমে। তো এটা কিন্তু মনে রাখবেন সবচেয়ে ইম্পর্টেন্ট চোলা ডাইনেস্টির টাইমটা ইম্পর্টেন্ট 12th সেঞ্চুরির। আর এরা 63 যে সেন্ট এটা কিন্তু 6th to 9th সেঞ্চুরির মধ্যে অ্যাভেলেবেল ছিল। নেক্সট দেখুন, আমি যেটা বলছিলাম টাইগার রিলেটেড একটি নিউজ, ইন্টারন্যাশনাল টাইগার ডে। গতদিনই আমি আলোচনা করেছি ইন্টারন্যাশনাল টাইগার ডে, তবে আমি আজকে এটা ইনসাইট আইএএসের পেজে পেয়ে গেলাম, তো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, খুব ডিটেলসে দেওয়া রয়েছে, তো আমি নিয়ে চলে আসলাম। কনটেক্সট দেখুন, ইন্টারন্যাশনাল টাইগার ডে প্রতি বছর পালন করা হয় 29শে জুলাই। আর এটা কিন্তু ছিল অ্যানিভার্সারি অফ সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিট ইন রাশিয়া ইন 2010। তো কেন এই দিনটাকে পালন করা হয়? কারণ 2010 সালে সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিট হয়েছিল এবং তার অ্যানিভার্সারি উপলক্ষেই কিন্তু এই দিনটাকে পালন করা হয়। আর প্রতিটা দেশে যে দেশগুলোতে টাইগার রয়েছে, টাইগারের উপস্থিতি রয়েছে বা বাঘের উপস্থিতি রয়েছে, সেই দেশগুলোর টার্গেট করা হয়েছে যে 2022 সালের মধ্যে তাদের যে টাইগার পপুলেশন সেটা তাদের ডবল করতে হবে। ভারতের মধ্যে কিন্তু অনেক রাজ্যেই টাইগার রয়েছে, আমি একটু পরে ম্যাপের মাধ্যমে দেখাবো, আমি একটু পরে ইমেজের মাধ্যমে দেখাবো। তার আগে এখানে থিমটা দেখে নিন। এবারে টাইগার ডের থিম ছিল দেয়ার সার্ভাইভাল ইজ ইন আওয়ার হ্যান্ড, গতদিনই আলোচনা করেছি। তবে এখানে কিছু কি ফ্যাক্ট রয়েছে দেখুন। অ্যাজ পার দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, দ্য নাম্বার অফ টাইগার্স ড্রপ বাই 95% ওভার দ্য ফার্স্ট 150 ইয়ার্স। লাস্ট 150 বছরে টোটাল টাইগার পপুলেশন কিন্তু 95% কমে গেছে। ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ রয়্যাল টাইগার্স অ্যান্ড কারেন্ট টাইগার পপুলেশন স্ট্যান্ড অ্যারাউন্ড টোটাল অল ইন্ডিয়াতে 2967 টাইগার রয়েছে, যার মধ্যে 70% গ্লোবাল টাইগার পপুলেশন। অ্যাকচুয়ালি 70% গ্লোবাল টাইগার পপুলেশন কিন্তু এই শুধুমাত্র ভারতেই রয়েছে। মধ্যপ্রদেশ হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ টাইগার। এটা এসএসসিতে, রেলওয়েতে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এসছে, ইভেন এনটিপিসিতে প্রথম যে 6টি ফেজের এক্সাম রয়েছে, আমার তো এক্সাম মনে নেই, প্রায় 6 মাস হয়ে গেল এনটিপিসির এক্সাম, কিন্তু 6টি ফেজের এক্সামে প্রচুর এক্সামে কয়েকটি টাইগার রিলেটেড কোশ্চেন এসছে। 1 নম্বর জিজ্ঞাসা করা হয়েছিল ভারতের জাতীয় পশু, তার বিজ্ঞানসম্মত নাম কি? টাইগার জানেন প্রত্যেকে। 2 নম্বর, কোন রাজ্যে, ভারতের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি টাইগার পাওয়া যায়? 3 নম্বর, রয়্যাল বেঙ্গল টাইগার
ভারতের কোন অঞ্চলে পাওয়া যায়? 4 নম্বর, ন্যাশনাল টাইগার ডে, ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে পালন করা হয়? এই যে 29শে জুলাই। আর 5 নম্বর ছিল এই যে টাইগার কোন রাজ্যে বেশি পাওয়া যায়, সেটা তো আমি বললাম একটু আগে। তো এই যে টাইগার রিলেটেড টাইগার প্রজেক্ট টাইগার, এটা কত সালে এটা লঞ্চ করা হয়েছিল? এই 5টা কোশ্চেন কিন্তু এবারের এনটিপিসিতে জিজ্ঞাসা করা হয়েছে, বিভিন্ন সেটে জিজ্ঞাসা করা হয়েছে। 5টা কোশ্চেন মানে 5টা সেট নয়, এখানে কিন্তু আরও বেশি সেটে জিজ্ঞাসা করা হয়েছে। তো এই রিলেটেড নিউজটা আমি দিয়ে দিলাম। এখানে দেখুন, কানহা টাইগার রিজার্ভ ইন মধ্যপ্রদেশ ইজ দ্য ফার্স্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া টু অফিসিয়ালি ইন্ট্রোডিউস এ ম্যাসকট ভুরসিং দা বারাসিংহা। তো কানহা টাইগার রিজার্ভ প্রথম ম্যাসকট চালু করেছে। তবে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট মধ্যপ্রদেশ, এখানে হাইয়েস্ট নাম্বার অফ টাইগার রয়েছে, এবং এর পরে কারে রয়েছে? এরপরে রয়েছে কর্ণাটক। এই যে টাইগারের দেখে নিন ম্যাপের মাধ্যমে, উত্তরাখণ্ডে, মধ্যপ্রদেশে 526, কর্ণাটকে 524, উত্তরাখণ্ডে 442, মহারাষ্ট্রে 312, কেরালায় 190, আসামে 190, আর এখানে তামিলনাড়ুতে 264। এখানে ওয়েস্ট বেঙ্গলটা দেওয়া নেই অ্যাকচুয়ালি। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গল না হলেও চলবে, কোনো প্রবলেম নেই। তবে এখানে প্রোটেকশন স্ট্যাটাস দেখে নিন, এটা আবার ইউপিএসসি প্রিলিমস এবং ডব্লিউবিসিএস মেন্সের জন্য ইম্পর্টেন্ট। তো ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 শিডিউল 1-এর মাধ্যমে এটাকে কিন্তু প্রোটেকশন স্ট্যাটাস দেওয়া হয়েছে। আর আইইউসিএনের ফুল ফর্ম দেখে নিন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। আর আমি সবসময় বলি, আইইউসিএন কোনো প্রাণী বা জন্তু দেখলে, খুব নামকরা কোনো জন্তু দেখলে, তার আইইউসিএন স্ট্যাটাসটাও দেখে রাখবেন। আইইউসিএন স্ট্যাটাসের মধ্যে আইইউসিএন রেড লিস্ট ক্রিয়েট করা হয়েছে আইইউসিএনের দ্বারা। তো এই রেড লিস্টের দ্বারা বোঝা যায় কোন প্রাণী কতটা নিরাপদে রয়েছে, কোন প্রাণীর জনসংখ্যা কতটা। তো এই ক্যাটাগরির মধ্যে বিভিন্ন রকম ভাগ রয়েছে, যেমন ভালনারেবল ক্যাটাগরি, এন্ডেঞ্জার্ড ক্যাটাগরি, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড ক্যাটাগরি। তার মধ্যে টাইগার কিন্তু পড়ে এন্ডেঞ্জার্ড ক্যাটাগরিতে। নেক্সট দেখবো আর্থ ওভারশুট ডে 2021। আর্থ ওভারশুট ডে 2021 প্রতি বছর জুলাই 29-এ পালন করা হয়। তো দেখুন, বলছে ইট ওয়াজ পুশড ফরওয়ার্ড বিকজ এমিশন আর অন দ্য রাইজ অ্যান্ড বায়োডাইভার্সিটি লস ইজ স্প্রেডিং আপ। তো এটা বায়োডাইভার্সিটি রিলেটেড। তো বায়োডাইভার্সিটি ধীরে ধীরে কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কারণ কার্বন এমিশন প্রচণ্ড পরিমাণে বেড়ে চলেছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল যে স্টেটগুলো রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল যে কান্ট্রিগুলো রয়েছে, সেই সমস্ত ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রি, এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি কার্বন এমিশন হয়। তো আমি একটু তথ্য বলি, এই যে আর্থ ওভারশুট ডে কেন পালন করা হয়। দেখুন, প্রতি বছর 29শে জুলাই এটা হিসেব করা হয়, ক্যালকুলেট করা হয় ওয়ার্ল্ড ফুটপ্রিন্টের যে রিপোর্ট, তা সেটা অনুযায়ী 29শে জুলাই এই দিনে মানা হয় যে আমাদের যে টোটাল প্রিভিয়াস ইয়ার্স যে সম্পদ আমরা ব্যয় করেছি, আমরা যে কার্বন এমিশন করেছি, বায়োডাইভার্সিটি আমরা যে ক্ষতি করেছি, আমরা যে রিসোর্স ইউজ করেছি, সেই রিসোর্স কিন্তু আবার পুনরায় একটা নির্দিষ্ট দিনের পর থেকে নেক্সট ইয়ারের জন্য সেটা রিনিউয়েবল হয়ে যায়, বা রিনিউয়েবল রিসোর্সে পরিণত হয়ে যায়, সেটা আবার নতুনে হয়ে যায়। এটা কিন্তু রিনিউয়েবল এনার্জির কথা বলছি না। রিনিউয়েবল এনার্জি সেটা ক্রিয়েট হতে কিন্তু লক্ষ লক্ষ বছর টাইম লাগে, হাজার হাজার বছর টাইম লাগে। আমি এখানে জাস্ট 1 বছরের টেনিউরের কথা বলছি। 1 বছরের মধ্যে যেসব যে আমাদের রিসোর্সের বায়ো রিসোর্সেস সেগুলো আবার তৈরি হয়ে যায়। তো তার বেসেই কিন্তু এই যে আর্থ ওভারশুট ডে 2021 পালন করা হয় 29শে জুলাই। নেক্সট প্রজেক্ট বোল্ড এখানে রয়েছে। তো প্রজেক্ট বোল্ড আমাদের পড়তে হবে। প্রজেক্ট বোল্ড অ্যাকচুয়ালি 1 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্সে আমি আলোচনা করেছিলাম, তবুও আমি আজকে আলোচনা করব, তার কারণ বাম্বু রিলেটেড গতকাল আপনারা একটা নিউজ দেখেছিলেন। তো প্রজেক্ট বোল্ড দেখুন, দ্য প্রজেক্ট ওয়াজ লঞ্চ বাই খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, কেভিআইসি। পরীক্ষায় ডিরেক্টলি কেভিআইসির ফুল ফর্ম জিজ্ঞাসা করা হতে পারে, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, কেভিআইসি। এবং মনে রাখবেন, এই যে কেভিআইসি এই পার্সপেক্টিভ থেকে, প্রজেক্ট বোল্ডের পার্সপেক্টিভ থেকে ইম্পর্ট্যান্ট। এবং এখানে দেখুন, আন্ডার দিস দে হ্যাভ প্ল্যান্টেড 1000 বাম্বু স্যাপলিংস। তো এই যে প্রজেক্টের মাধ্যমে তারা কিন্তু 1000 বাঁশ গাছ পুঁতবে। এবং বোল্ড স্ট্যান্ডস ফর বোল্ড বা প্রজেক্ট বোল্ড, এই যে বোল্ডের ফুল ফর্ম দেখে নিন, বাম্বু ওয়েসিস অন ল্যান্ডস ইন ড্রট। যে সমস্ত এরিয়াতে প্রচণ্ড পরিমাণে খরা দেখা যায়, আমি ওয়েসিস মানে বলেছিলাম মরুভূমিকরণ বলতে পারেন। তো যে সমস্ত এরিয়াতে প্রচণ্ড পরিমাণে খরা দেখা যায়, তাছাড়া এখানে জলের অভাব দেখা যায়, সেই সমস্ত এরিয়াতে কিন্তু বাঁশ গাছ নিজেকে সারভাইভ করে রাখতে পারে। যেমন ধরুন রাজস্থানের অঞ্চল, গুজরাটের কিছু অঞ্চল, হরিয়ানার কিছু অঞ্চল, পাঞ্জাবের কিছু অঞ্চল, এই অঞ্চলগুলোতে যদি
বোল্ড প্রজেক্ট ইনোগ্রেট করা যায়, তাহলে কিন্তু দেখা যাবে সেখানে সবুজীকরণ করা যেতে পারে। তো এখানে বলছে দেখুন, লঞ্চ বাই খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, কেভিআইসি দ্বারা লঞ্চ করা হয়েছে। আচ্ছা, ওয়েসিস মানে আমি বললাম যে মরুভূমিকরণ না, ওয়েসিস মানে মরুভূমি, এর অর্থ হচ্ছে মরুদ্যান। তো যাই হোক, দ্য ইনিশিয়েটিভ হ্যাজ বিন লঞ্চড অ্যাজ পার্ট অফ কেভিআইসিস খাদি বাম্বু ফেস্টিভ্যাল টু সেলিব্রেট 75 ইয়ার্স ইন ইন্ডিপেন্ডেন্স আজাদি কা অমৃত মহোৎসব। তো 75 অফ ডে অফ ইন্ডিপেন্ডেন্স উপলক্ষে, আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে এটা করা হলো। এর অবজেক্টিভ দেখুন, টু ক্রিয়েট বাম্বু বেসড গ্রিন প্যাচেস ইন অ্যারিড অ্যান্ড সেমি অ্যারিড, অর্থাৎ শুষ্ক এবং অর্ধশুষ্ক যে রিজিয়ন রয়েছে ভারতের মধ্যে, সেই সমস্ত এরিয়াতে ডেজার্টিফিকেশন কমানোর জন্য ওএসি যে মরুদ্যানগুলো রয়েছে সেগুলোকে আরও সবুজে ভরানোর জন্য এই প্রজেক্টটাকে কিন্তু লঞ্চ করা হচ্ছে। অন্যান্য সাধারণত যে গাছগুলো আছে, সাধারণত ডেসিডুয়াস ফরেস্ট অথবা ক্রান্তীয় পর্ণমোচী ফরেস্ট বা অন্যান্য যে গাছগুলো আছে ভারতের যে ক্লাইমেটে, সেগুলো কিন্তু এই যে অ্যারিড বা সেমি অ্যারিড রিজিয়ন, অর্থাৎ যে রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, এই টাইপের রিজিয়নে কিন্তু তারা সার্ভাইভ করতে পারে না। তাদের জন্য কিন্তু এই যে বাঁশ গাছ, যেটা কম জলের দ্বারা এবং অ্যারিড এবং সেমি অ্যারিড এরিয়াতে কিন্তু যারা অতি সহজে সার্ভাইভ করতে পারে। তো দেখুন, এই যে বাঁশ গাছ, এমনটা নয় কিন্তু যেখানে যে খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে বাঁশ গাছ হয় না। আপনারা অনেক সময় দেখে থাকবেন, আপনারা যদি বিভিন্ন রকম আমাদের যে নিরক্ষীয় অঞ্চলে যেখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়, সেই যে জঙ্গল দেখে থাকবেন, টিভিতে দেখবেন, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখে থাকবেন, আপনারা ডিসকভারিতে দেখে থাকতে পারেন, বা বেয়ার গ্রিলসের শোতে আপনারা দেখে থাকতে পারেন। তো এই টাইপের যে সবসময় বৃষ্টিপাত হচ্ছে এরকম নিরক্ষরেখার আশপাশে যে রিজিয়নটা রয়েছে, এখানে দেখতে পাবেন এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বাঁশ গাছ দেখা যায়। বাঁশ গাছ কম জলে বাঁচতে পারে, তার অর্থ কিন্তু এই নয় যে বাঁশ গাছের জন্য জল দরকার নয়, এবং সেই জল যেটা দরকার সেই জলটা কিন্তু বেশি হলেও অসুবিধা নেই, সেটা বাঁশ গাছ কিন্তু বিভিন্ন যে কন্ডিশনে সার্ভাইভ করে থাকতে পারে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই এই বইটা কিনে ফেলিন, মাত্র 75 টাকা দাম, আর লিঙ্ক ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে দেওয়া রয়েছে। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।